গুড আফটারনুন। জাস্ট একটু ওয়েট করতে বলবো 2-3 মিনিট, তারপরে আজকের ক্লাসটা শুরু করছি। ওকে, তো কারা কারা আজকে ফার্স্ট টাইম এই ক্লাসটা করছো একটু জানিয়ে দাও। কারা কারা ফার্স্ট টাইম এই ক্লাস করছো? তো আজকে আমি যেটা প্রথমে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়লে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে রেডি করা যাবে সেটা নিয়ে 2-4টে কথা বলে দিই। তারপরে আমাদের কোশ্চেন অ্যান্সারের জায়গাটা শুরু করব। তো একটু ভালো করে আমরা সবাই বুঝবো। ফার্স্ট যেটা আমাদের বুঝতে হবে যে আমাদের ডেইলি আপডেট নিতে হবে সিএর। ডেইলি আপডেট নিয়মিত নিতে হবে। কোথা থেকে নিতে পারি? তার জন্য আমাদের আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তুমি ডেইলি আপডেট পেতে পারো। তাছাড়া নিউজ পেপার থেকে ডেইলি আপডেট পেতে পারো, বা কোনো ম্যাগাজিন তুমি প্রতি মান্থ ফলো করতে পারো। ঠিক আছে, ওকে। এছাড়া কোথা থেকে? ডেইলি সি এর ক্লাস হচ্ছে, সেখান থেকেও তুমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পেয়ে যাবে। 3 নম্বর, আর কোথা থেকে ডেইলি সি এর আপডেট পেতে পারো? আর তুমি বিভিন্ন যে নিউজ চ্যানেলের অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোকে ডাউনলোড করে রাখতে পারো। সেই অ্যাপগুলো মাঝে মাঝে দেখে নিতে পারো, বিভিন্ন নিউজ চ্যানেলের অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপগুলোতেও বিভিন্ন টাইপের নিউজ চলে আসে, সেখান থেকেও ডেইলি আপডেট পেতে পারো। ঠিক আছে, ইউটিউব থেকে, ইউটিউবে তো ক্লাস বলেই দিলাম। ঠিক আছে, তো বিভিন্ন নিউজ চ্যানেলের অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকেও কিন্তু ডেইলি আপডেট তুমি পেতে পারো। ওকে, তো ডেইলি আপডেটেড নিউজ তোমার জানা জরুরি। কেন? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা কোনো মুখস্থ করার বিষয় নয়। তুমি যত মুখস্থ করতে যাবে তত কিন্তু একটা বোঝা হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাকে কি করতে হবে? তোমাকে কন্টিনিউ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপডেটেড থাকতে হবে। তাছাড়া যে ইয়ারলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো হয়, বা ডেইলি ক্লাস হয়, বা আমাদের যে উইকলি সি এর ক্লাস হয়, সেই ক্লাসগুলোও যদি আমরা দেখে নিই তাহলেও কিন্তু আমাদের অনেকটা জায়গা পূর্ণ হয়ে যাবে। ওকে, তাহলে এটুকু বোঝা গেল? প্রত্যেকে একটু জানিয়ে দাও বুঝতে পেরেছো নাকি। হ্যাঁ, এইবার দেখো আমাদের বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে, এই বইটাও তোমরা নিয়ে নিতে পারো, বা যে কোনো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইও তোমাকে ফলো করতে হবে, বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই। ঠিক আছে, এছাড়া আর কি করতে হবে? এছাড়া দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানার প্রতি একটা আগ্রহ তৈরি করতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স জানার প্রতি কিভাবে আমরা আগ্রহ তৈরি করব? দেখো, প্রতিনিয়ত কন্টিনিউ কিছু না কিছু ঘটনা আমাদের গোটা বিশ্বের মধ্যে বা আমাদের দেশের মধ্যে কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে,
তো আমাদের যদি একটা আগ্রহ তৈরি হয় কারেন্ট অ্যাফেয়ার্স জানার প্রতি, তাহলে কি হবে, গোটা বিশ্বে কি ঘটছে সেগুলো জানার প্রতি আমাদের একটা ইচ্ছে থাকবে। তো জিও পলিটিক্যাল বিভিন্ন যে নিউজগুলো রয়েছে, সেই জিও পলিটিক্যাল নিউজগুলো সম্পর্কে আমাদের ইচ্ছে থাকা চাই। দেখো, জিও পলিটিক্যাল নিউজের মধ্যে কি কি জানতে হবে? আমাদের দুটো গোটা বিশ্বের মধ্যে শক্তিধর দেশ হচ্ছে, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া আর একটা হচ্ছে ইউএস। তো ইউএসএ কি কি স্টেপ নেওয়া হচ্ছে, রাশিয়াতে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, তার সাথে সাথে আরো অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, যেরকম ইসরায়েল, ইরান, ইন্ডিয়া, পাকিস্তান, যে কান্ট্রিগুলো খবরের মধ্যে থাকে, চায়নাতে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, টেকনোলজিক্যালি সায়েন্সের দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে যাচ্ছে, অর্থনীতির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে যাচ্ছে। তো এই সমস্ত যে নিউজগুলো রয়েছে, সেই নিউজগুলোর ওপর আমাদের কিন্তু কড়া নজর রাখতে হবে, ঠিক আছে, ইন্টারেস্ট রাখতে হবে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো সম্পর্কে জানবো। এবার ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে এটুকু জেনে রাখো যে কোনো দেশ কিন্তু কোনো দেশের চিরতরে বন্ধু বা চিরতরে শত্রু এরকম কিছু নেই, ঠিক আছে। কারণ প্রত্যেকটা দেশই চাই তার যে প্রতিরক্ষা সিস্টেম সেটা সব থেকে স্ট্রং হোক। প্রত্যেকটা দেশই চাই তার দেশের নাগরিকরা সমস্ত দিক থেকে সমৃদ্ধ হোক, টাকা পয়সার দিক থেকে, যে কোনো দিক থেকে গুড লাইফ লিড করার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছু বিষয় নাগরিকরা পাক, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে, তো এই জন্য কি হয়, এই জন্য বিভিন্ন দেশের সঙ্গে, একটা দেশের কাছে তো সমস্ত কিছু নেই, তো বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সঙ্গে আমদানি করে, রপ্তানি করে, বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। যে দেশের কাছে যেটা নেই, যেরকম দেখো ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে যদি স্ট্রং করতে হয়, ঠিক আছে, কেন প্রতিরক্ষা সিস্টেমকে স্ট্রং করতে হবে, একদিকে আছে পাকিস্তান, একদিকে আছে চায়না, তো ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে স্ট্রং করা জরুরি, ঠিক আছে। তো তার জন্য রাশিয়ার কাছ থেকে ভারত S-400 কিনেছে, চায়নার কাছ থেকে, চায়নার কাছ থেকে নয়, S-400 রাশিয়ার কাছ থেকে কিনেছে। অপরদিকে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান কিনেছে। ভারত নিজস্ব কিছু টেকনোলজি দিয়ে যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন কিছু আবিষ্কারও করছে, ঠিক আছে। তো কন্টিনিউ কিন্তু প্রত্যেকটি দেশই চাই নিজেদেরকে সমৃদ্ধশালী করতে, সেটা প্রতিরক্ষার দিক থেকে, সেটা অর্থনৈতিক দিক থেকে, সমস্ত রকম দিক থেকে। এইবার তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলায়। এবার এই মুহূর্তে ইন্ডিয়ার যে পজিশন, ঠিক আছে, ইন্ডিয়ার পজিশন কেমন গোটা বিশ্বের মধ্যে? ইন্ডিয়া এইরকম একটা ইমেজ তৈরি করেছে যে ইন্ডিয়া সবার ভালো চায়, সমস্ত গোটা বিশ্বে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের যাতে অর্থনীতি স্ট্রং হয়, তাদের প্রত্যেকটা দেশের নাগরিক যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সেটা ইন্ডিয়া চায়। এরকম একটা ইমেজ ইন্ডিয়া তৈরি করেছে এবং সত্যি ইন্ডিয়া সেটা চায়। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এরকমও একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে আমি চাইছি যে সমস্ত দেশের মানুষরা যাতে নিরাপত্তায় থাকে, সমস্ত দেশে যাতে সুখ শান্তি সর্বদা বিরাজ থাকে, কিন্তু তার মানে এই নয় আমার দেশের ওপর, আমি শান্তি চাইছি বলে আমার দেশের ওপর কোনো যদি কোনো রকম কোনো অ্যাটাক হয়, তার জবাব কিন্তু একদম তৎক্ষণাৎ কড়াভাবে ভারত দেবে। তো ভারতের ইমেজ গোটা বিশ্বের কাছে বিশ্বগুরু হিসেবে চলে এসছে। সেখানে ভারত কিরকম ইমেজ তৈরি করেছে যে গোটা বিশ্বের মধ্যে কোথাও যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে ভারত এগিয়ে গিয়ে যদি সলিউশন দেওয়ার রাস্তা থাকে, ডেফিনেটলি ভারত সলিউশন দেওয়ার জন্য এগিয়ে যাবে, ঠিক আছে। ভারত কখনো যুদ্ধ কন্টিনিউ হতে থাকুক এরকম চায় না, কিন্তু এই পরিপ্রেক্ষিতে কেউ যদি মনে করে ভারতকে দুর্বল এবং ভারতের উপর কোনো রকম কোনো আঘাত করে, ভারত কিন্তু তার কড়া জবাব দেবে এবং কড়াভাবে দেবে। যেরকম আমরা দেখতে পেয়েছি, যেরকম অপারেশন সিন্দুর হলো, ঠিক আছে, এপ্রিল মাসে 2025 সালে ধর্মের ভিত্তিতে বেছে বেছে ভারতীয় নাগরিকদেরকে পেহেলগাঁওতে পর্যটকদের গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা, এবং সেই জঙ্গিরা একদম পাকিস্তান থেকে এসেছিল, পাকিস্তানের মদতপুষ্ট। তো তার জন্য ভারত একদম কড়া স্টেপ কিন্তু নিয়েছিল, অপারেশন সিন্দুর। তো ঠিক এরকম ভাবেই মেসেজ দিচ্ছে ভারত যে যদি কোনো রকম কোনো দিক থেকে ভারতের ওপর কেউ কোনো অ্যাটাক করার চেষ্টা করে, ডেফিনেটলি ভারত তার জবাব দেবে।
ঠিক আছে? তো জিও পলিটিক্যাল নিউজ নিয়ে তোমার ইন্টারেস্ট থাকতে হবে। এবার জিও পলিটিক্যাল নিউজের মধ্যে তুমি যে সমস্ত দেশগুলোর কথা বারবার উঠে আসছে, ইরান, ইসরায়েল, চীন, দক্ষিণ কোরিয়া, মানে উত্তর কোরিয়া, আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশগুলোর যেগুলোর নাম বারবার উঠে আসছে, সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের নাম কি, সেই সমস্ত দেশের ক্যাপিটালের নাম কি, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে? এবং ভারতের যেগুলো বন্ধু রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রের সঙ্গে ভারতের বিভিন্ন এক্সারসাইজ হচ্ছে, বিভিন্ন সামিট হচ্ছে, বিভিন্ন চুক্তি হচ্ছে, এই টাইপের যে নিউজগুলো রয়েছে সেই টাইপের নিউজগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে এবং সেই টাইপের নিউজগুলোকে আমাদের জেনে নিতে হবে। তাহলে যেটুকু আমি বোঝালাম সেটুকু বোঝা গেল? একটু জানিয়ে দাও বুঝতে পেরেছো নাকি? আজকে আমি পুরো, যেহেতু আগের দিন তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলাম, আজকে আমরা নেক্সট ডে আবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করব, কিন্তু আজকে আমি পুরো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সিএ রেডি করার জন্য কি টাইপের মানসিকতা তৈরি করা দরকার বা কিভাবে আমি পুরো সিএ রেডি করতে পারবো। তাহলে যেটুকু আমি এখন বললাম সেটুকু বোঝা গেল? আচ্ছা, জয়দীপ লিখে দিয়েছে হ্যাঁ স্যার, ভেরি গুড। তাহলে জিও পলিটিক্যাল নিউজ কিভাবে আমাদের জানতে হবে, জিও পলিটিক্যাল নিউজ সম্পর্কে কিছু ইন্টারেস্ট কিভাবে আমাদের গ্রো করতে হবে, সেইগুলো নিয়ে আমরা জেনে নিলাম ডিটেলস। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা চলে আসবো ন্যাশনাল নিউজ। আচ্ছা, আমার হাতের লেখাটা খুবই বাজে হচ্ছে। ন্যাশনাল নিউজ, ঠিক আছে। ন্যাশনাল নিউজের মধ্যে কি কি রয়েছে দেখো। ন্যাশনাল নিউজের মধ্যে আমাদের 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তাহলে এই ন্যাশনাল নিউজকে কিভাবে পড়তে হবে সেটা একটু আমরা ভালো করে দেখে নিই। তো আমরা কি কি জানবো? 28টা আমাদের স্টেট রয়েছে আর 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। এই 28টা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে তুমি যদি ভালো করে দেখো, যে ওই 15-16টা রাজ্য আছে যেগুলো নিয়ে চর্চা হয়, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, আর 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে লাদাখ, আন্দামান নিকোবর, তার সাথে সাথে লাক্ষাদ্বীপ, এই সমস্ত মোটামুটি ওই 3 থেকে 4টি ইউনিয়ন টেরিটরি আছে যেগুলোকে নিয়ে আমরা চর্চা হয়, যেগুলো আমরা নিউজের চ্যানেলে দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই ন্যাশনাল নিউজকে পড়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তোমাকে কিন্তু একটু পলিটিক্যাল নিউজের উপর চোখ রাখতে হবে। আমাদের যথেষ্ট একটা বয়স হয়ে গেছে এবং আমরা, তুমি অস্বীকার করতেও পারো, নাও অস্বীকার করতে পারো, কিন্তু তুমি কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষে বা তারা ঠিক কাজ করছে। সমস্ত পলিটিক্যাল পার্টিরই কিছু না কিছু দোষ গুণ তো থাকবেই, ঠিক আছে। পলিটিক্সের নিয়মই এটা যে তুমি সবাইকে ক্লিন চিট দিতে পারো না, ঠিক আছে। তো কিন্তু তার মধ্যেও কোনো না কোনো পার্টিকে বা কোনো না কোনো দলের কাজকে তোমার ভালো লাগে, তো তার প্রতি একটা ইন্টারেস্ট তোমার আছে, তুমি চাও হয়তো সেই দলটা আরো ব্যাপকভাবে ভারতবর্ষের রাজনীতিতে বিস্তার লাভ করুক। তো তোমাকে পলিটিক্যাল একটু নিউজের ওপর ইন্টারেস্ট রাখতে হবে। যদি তোমার পলিটিক্যাল নিউজের ওপর, পলিটিক্সের ওপর ইন্টারেস্ট চলে আসে, তাহলে খুব সহজে ন্যাশনাল নিউজকে তুমি পড়ে নিতে পারবে। এবার ন্যাশনাল নিউজের মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন রকমের স্কিম রয়েছে। কেন্দ্র সরকার থেকে যে স্কিমগুলো চালনা করা হচ্ছে, সেই স্কিমগুলো একদিক থেকে এনডিএ গভর্নমেন্ট থেকে নিয়ে আসা, এবং এনডিএ গভর্নমেন্ট থেকে এই স্কিমগুলো কেন নিয়ে এসছে? কারণ এই স্কিমগুলোর মাধ্যমে মানুষজন বেনিফিটেড হবে, আমাদের দেশের যে অর্থনীতি সেটা আরো দৃঢ় হবে, যে সমস্ত মানুষ পিছিয়ে আছে সেই সমস্ত মানুষ এগিয়ে আসবে, যে সমস্ত মানুষের এই স্কিমগুলো থেকে কিছু উপকার দরকার ছিল তারা তো ডেফিনেটলি এটা পাচ্ছে, এবং এই স্কিমের দ্বারা উপকৃত হয়ে সেই পলিটিক্যাল পার্টিকে, যে পলিটিক্যাল পার্টি এখন কেন্দ্র সরকারের ক্ষমতায় রয়েছে, তাকে মানুষজন ভালোবেসে ভোটও দেবে যে এরা আমাদের জন্য কাজকর্ম করেছে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের স্কিম, সেটা একদিক থেকে রাজ্য সরকারের দিক থেকেও দেখবে, রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার
প্রচুর স্কিম চালিয়ে রেখেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, এরকম প্রচুর স্কিম। এই স্কিমগুলোর মাধ্যমে কিন্তু মূলত যে স্কিমের মাধ্যমে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম হেল্প করা হচ্ছে এবং সেই হেল্পটা পাচ্ছে বলে সেই পার্টিতে ভোটও দিচ্ছে মানুষ। ঠিক আছে, এবার পলিটিক্যাল পার্টিতে দাঙ্গা মারপিট এগুলো ডেলি হয়, কিন্তু এগুলোর ওপর আমাদের ইন্টারেস্ট নয়। আমাদের ইন্টারেস্ট এটা থাকা উচিত যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব আইডিওলজি আছে, তাদের নিজস্ব চিন্তাধারা আছে, ভাবনা চিন্তা আছে, এবং সেই চিন্তাধারা ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন রকমের স্টেপ নেয় এবং সেই স্টেপগুলো নেওয়ার মধ্যে দিয়ে তারা তাদের যে মনোভাব, তারা তাদের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে আমাদের দেশের রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাই, দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই। যেরকম যদি আমি তোমাকে একটা খুব সহজভাবে বলি তাহলে ইন্টারেস্টটা আরো গ্রো হবে তোমাদের। যেরকম ধরে নাও, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দুটো রাজনৈতিক পার্টির নাম যদি দেখি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, একটি আছে, তিনটে আমরা পার্টিকে দেখতে পাবো মূলত। একটি হচ্ছে তৃণমূল সরকার, যেটি আমাদের ক্ষমতায় রয়েছে। একটি হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেটি অপোনেন্ট পার্টি হিসেবে রয়েছে। আরেকটি পার্টি যেটার নাম হচ্ছে সিপিএম। তো তাদের এখন কোন রকম কোনো আসন সংখ্যা নেই বিধানসভাতে। তো এই তিনটে পার্টি আছে। এবার তুমি যদি ভালো করে দেখো, এই তিনটে পার্টি তিনটে আইডিওলজিতে বিশ্বাসী। আইডিওলজিতে বিশ্বাসী মানে তিনটে পার্টি তিন রকমের ভাবনা চিন্তা রয়েছে। যদি আমি তৃণমূলকে ধরে আলোচনা করি তাহলে তোমরা বুঝতেই পারবে যে এই পার্টিটা মমতা ব্যানার্জির সংস্পর্শে তৈরি হওয়া পার্টি। এর আগে কোনো এই নামে কোনো পার্টি বা কিছু ছিল না, তিনি এই পার্টিটা তৈরি করেছেন। তিনি আগে কংগ্রেসে ছিলেন, তারপর সেখান থেকে ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছেন। এবং এই পার্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা গরিব মানুষজন আছে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, বিভিন্ন রকমের হেল্প করা, ঠিক আছে, বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসা। এবং তুমি যদি দেখো যে মোটামুটি খুব দূরবর্তী চিন্তা না করে খুব ইমিডিয়েট প্রবলেম সলভিং এর দিকে এই পার্টিটা কাজ করে। তোমাকে যদি সহজভাবে বলি যে দূরবর্তী মানে আজ থেকে 25 বছর পর, 20 বছর পর কি হবে ভারতীয় রাজনীতিতে, বা আমাদের বাংলা কিভাবে এগোবে, আমাদের বাংলায় কি কি স্টেপ নেওয়া উচিত, সেরকম 15-20 বছরের পরবর্তী চিন্তা ভাবনা সেরকম ভাবে না করে ইমিডিয়েট কিছু সলিউশন। সেটা হয়তো ইমিডিয়েট সলিউশনে কি হয় যে আমাদের হয়তো যে শক্তি সেটা ড্রেনই হচ্ছে, কিন্তু তাও ইমিডিয়েট সলিউশনের দিকে বেশি কাজ করে, তুমি যদি ভালো করে বুঝে থাকো। ঠিক আছে, এবার যদি আমি চলে আসি সিপিএম। সিপিএম কিন্তু দীর্ঘদিনের পলিটিক্সের কথা বলে, যে আজ থেকে 20, 25, 30 বছর পর বাংলার ছেলে মেয়েরা কি করবে, বাংলার যুবক যুবতীরা কি করবে, যারা ক্লাস 10-12-এ পড়ছে তারা আজ থেকে 5 বছর, 6 বছর, 10 বছর পর কোথায় চাকরি করবে, তাদেরকে কি চাকরি করার জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে, আমাদের যে স্কুলের যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তুমি দেখতে পাবে যে সিপিএম পার্টি বেশি ভাবনা চিন্তা করে, বেশি কথাবার্তা বলে। ঠিক আছে, এবার যদি ভারতীয় জনতা পার্টিতে চলে আসি, সেখানে দেখতে পাবে যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হিন্দু, যে সনাতন হিন্দু ধর্ম আছে, যেটা অনেক দিন থেকে আমাদের ভারতবর্ষে চর্চিত আলোচিত একটি, সেই পার্টির, সেই ধর্মের কিছু বলতে পারো যে পৃষ্ঠপোষকতা, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মের প্রতিও সমান মনোভাবপূর্ণ মানসিকতা দেখানো, এবং তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে ভারতবর্ষের যে সংস্কৃতি কালচার সেটার সাথে মেলবন্ধন করে একটি আইডিওলজিকে ক্রিয়েট করা। ঠিক আছে, তো এই তিনটে তুমি আইডিওলজির ডিফারেন্স তিনটে পার্টির মধ্যে দেখতে পাবে। তো যখনই তোমার পলিটিক্সের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হবে, তখনই কিন্তু তুমি খুব সহজে ন্যাশনাল নিউজ, রাজ্যের নিউজ খুব সহজে মনে রাখতে পারবে বা মাথায় রাখতে পারবে। ঠিক আছে, আমি সহজে কিভাবে সিএ মনে রাখা যায় সেই প্রসেসটাই বলছি। তাহলে এটুকু বোঝা গেল। বলো, কোনো বক্তব্য আছে তোমাদের?
কন্ট্রোল করা যায়। বোঝা গেল। আচ্ছা, এইবার দেখো যেটা আমি বলবো, তাহলে পলিটিক্যাল নিউজ, ন্যাশনাল নিউজের মধ্যে কি কি আছে? স্কিম আছে, বিভিন্ন রকমের প্রকল্প আছে, যে প্রকল্পগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। রাজ্য সরকারেরও প্রকল্প আছে, কেন্দ্র সরকারেরও প্রকল্প আছে। ওকে, এর সাথে সাথে আর কি আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল নিউজ। দেখো সায়েন্স টেকনোলজিক্যাল নিউজের মধ্যে কি, সায়েন্স টেকনোলজির মধ্যে ইসরো, ডিআরডিও, এইগুলোতে কি হচ্ছে? হ্যাঁ স্যার, সেই জন্য প্রতি মানুষরা খুব ডেঞ্জারাস, যেটা কলকাতায় হলো মার্ডার। আচ্ছা, এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এবার দেখো বিভিন্ন সায়েন্স টেকনোলজি নিউজের জন্য আমাদের যেগুলো, যে সমস্ত সংস্থার দিকে বেশি করে চোখ রাখতে হবে, ডিআরডিও, ইসরো, ঠিক আছে, ডিআরডিও, ইসরো, এই সমস্ত, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কি বলছো। তো ডিআরডিও, ইসরো, এই যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোকে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। ঠিক আছে, ডিআরডিওর ফুল ফর্ম কি, ইসরোর ফুল ফর্ম কি তোমরা জানো? ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরোতে কি কি স্টেপ নেওয়া হয়েছে, যেরকম দেখো চন্দ্রযান 3-তে আমরা সাফল্য পেয়েছি, চন্দ্রযান 4 আর চন্দ্রযান 5 মিশন কিন্তু জাস্কার সহযোগিতায় হচ্ছে। ইসরো এবং জাস্কা দুজনের সহযোগিতায় চন্দ্রযান 4, চন্দ্রযান 5 মিশন হচ্ছে। ঠিক একই রকম ভাবে ডিআরডিওতে প্রচুর নতুন নতুন অস্ত্রশস্ত্র থেকে শুরু করে, নতুন অস্ত্রের পরীক্ষা থেকে শুরু করে, বিভিন্ন রকম সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্র, এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, এর সাথে সাথে যা যা সামিট হচ্ছে না, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সামিট, সেই সামিটগুলোকে আমাদের দেখে নিতে হবে, সেটা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল নিউজের মধ্যে চলে যাচ্ছে। এর সাথে সাথে আরো একটা জায়গা তোমাদের ভালো করে করতে হবে, সেটা হচ্ছে স্পোর্টস। ঠিক আছে, স্পোর্টসের জায়গা, তার সাথে সাথে অ্যাওয়ার্ডস রয়েছে। ঠিক আছে, অ্যাওয়ার্ডস গুলো ভালো করে দেখে নিতে হবে। আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডস আছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস রয়েছে। তো ন্যাশনাল অ্যাওয়ার্ডস এর মধ্যে কি কি আছে, যেরকম দেখো ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, খেলাধুলোর দিক থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার, তার সাথে সাথে আমাদের আছে দ্রোণাচার্য পুরস্কার। এরপর যদি আমরা এতে চলে যাই, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডসে পরমবীর চক্র, মহাবীর চক্র, শৌর্য চক্র, এগুলো রয়েছে। এবার যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে চলে যাই, অলিম্পিক আছে, অলিম্পিক তো এটা স্পোর্টসের দিকে চলে গেল। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে নোবেল প্রাইজ, রামান ম্যাগসেসে পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ঠিক আছে, তার সাথে সাথে এই সমস্ত যে অ্যাওয়ার্ডগুলো আছে, সেই অ্যাওয়ার্ডগুলো, সিনেমার বাফটা অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড, এই জায়গাগুলোকেও আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে সাহিত্যের দিক থেকে বুকার অ্যাওয়ার্ডস রয়েছে। এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডসের মধ্যে সাহিত্যের দিক থেকে কি রয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে, এই সমস্ত পুরস্কারগুলো রয়েছে। তো এই পুরস্কারগুলো সম্পর্কেও আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। স্পোর্টসে দেখো, স্পোর্টসের কয়েকটা দিক আছে, যেরকম দেখো ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে আমরা যদি দেখি, অলিম্পিক রয়েছে, অলিম্পিকে ভারত কতগুলো পদক পেয়েছে, নেক্সট অলিম্পিক কবে হবে, শীতকালীন অলিম্পিক হবে 2027-এ, ঠিক আছে, সরি 2026-এই কিন্তু শীতকালীন অলিম্পিক হবে। ঠিক আছে, 2024-এ যেরকম গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছে, 2026-এ শীতকালীন অলিম্পিক হবে, আবার 2028-এ গ্রীষ্মকালীন অলিম্পিক। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদের জেনে নিতে হবে। তার সাথে সাথে আরেকটা জায়গা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে
বলা যেতে পারে যে অলিম্পিক হলো ক্রিকেট। তো ক্রিকেটের মধ্যে কিন্তু এখন আরো একটা জায়গা খুব স্ট্রং হয়ে গেছে। ভারত কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ পেল মহিলাদের ক্রিকেট। ঠিক আছে? তো মহিলা ক্রিকেট টিম কি কি অ্যাচিভ করেছে, ভারতের পুরুষ ক্রিকেট টিম কি কি অ্যাচিভ করেছে, এই সমস্ত বিষয়গুলোকে তো আমাদের জানতেই হবে। ঠিক আছে? বোঝা গেল? তার সাথে সাথে আর কি আছে, চেস আছে, দাবা আছে। ঠিক আছে? দাবা প্রতিযোগিতাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এর সাথে সাথে ব্যাডমিন্টন, এই সমস্ত প্রতিযোগিতাগুলো আমরা বারবার দেখতে পাই। ঠিক আছে? বোঝা গেছে? চলো এইবার আমরা নেক্সট চলে আসবো। তো আমাদের স্পোর্টস হয়ে গেল, অ্যাওয়ার্ডস হয়ে গেল, সায়েন্স টেকনোলজি হয়ে গেল, স্কিম হয়ে গেল, ন্যাশনাল নিউজের মধ্যে। ঠিক আছে? এরপর আর কি বাকি আছে বলো? আচ্ছা, অরুণয়াত্রী রয়, না না অরুণাত্রী না, অরুন্ধতী হবে। ঠিক আছে? অরুন্ধতী রয়, তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন দ্য গড অফ স্মল থিংস এই বইটা লেখার জন্য 1997। একদমই ঠিক বলেছো। এছাড়া আর কি রয়েছে বলো? আর কি আছে বলো? আর কি চ্যাপ্টার রয়েছে? দেখো, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, এবার ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি পড়ছে? আমাদের বাজেট পড়ছে। ঠিক আছে? দুটো বাজেট হয়, একটা কেন্দ্র বাজেট, একটা রাজ্য বাজেট। আর কি পড়ছে? আর পড়ছে যেটা, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের জিএসটি স্ল্যাব, নতুন জিএসটি স্ল্যাব প্রকাশ করা হলো, সেই নতুন জিএসটি স্ল্যাব। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে স্কিম তো আমি বলেই দিয়েছি। ঠিক আছে? স্কিম আমি বলে দিয়েছি। স্কিম বানানটা কি? SCHEME। ঠিক আছে? জয়দীপ, স্কিম বানানটা ভুল লিখেছো। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, নেক্সট আর কি পড়ছে আমাদের? আচ্ছা, আরেকটা জায়গা দেখো, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের নিউজ আসে, যে নিউজটা কিন্তু বনাঞ্চল কেন্দ্রিক। ঠিক আছে? যেরকম দেখো, আমাদের কতগুলো রামসার সাইট রয়েছে বর্তমানে, কতগুলো রামসার সাইট রয়েছে? 96টা রামসার সাইট রয়েছে। ঠিক আছে? বিশ্ব জলাভূমি দিবস আমরা কবে পালন করি? ন্যাশনাল যে পার্ক, সেটা কতগুলো রয়েছে?
107 ন্যাশনাল পার্ক রয়েছে, 107টা। তার সঙ্গে সঙ্গে কতগুলো বলা যেতে পারে তোমার টাইগার রিজার্ভ রয়েছে, ঠিক আছে, কতগুলো আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা যদি খবরে আসে সেটা আমাদের জানতে হবে। কোনো প্রাণী যদি হঠাৎ মারা যায় বৃদ্ধ বয়সে গিয়ে তাকে ট্র্যাক করা হয়, সেই খবর যদি নিউজে চলে আসে সেটা জানতে হবে। তো সব থেকে যে সমস্ত উল্লেখযোগ্য বিভিন্ন জাতীয় উদ্যানের খবর বা বন্যপ্রাণী অভয়ারণ্যের খবর, সেইগুলো আমাদের জানতে হবে পরিবেশ সংক্রান্তের মধ্যে। এর সাথে সাথে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাইমেট রিলেটেড যে পরিবর্তনগুলো হয়, যেরকম দেখো কোথাও হয়তো খুব বন্যা হয়েছে, ঠিক আছে, তাছাড়া কোথায় হয়তো কোনো একটা ঝড় সাইক্লোন দেখা দিয়েছে, তাছাড়া বলা যেতে পারে যে কোথাও হয়তো কোনো সাইক্লোনের জন্য এমনই ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার জন্য ভারত সরকার কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো সেই জায়গাগুলোকেও আমাদের পড়ে নিতে হবে। ওকে, টাইগার রিজার্ভ তো বলেই দিলাম। এরপর দেখো যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভারত সরকার বিভিন্ন দেশের, এটা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল নিউজের মধ্যেও চলে আসবে, ভারত সরকার বিভিন্ন দেশে কিন্তু ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঠিক আছে। যেরকম অপারেশন সাগর বন্ধু, শ্রীলঙ্কাতে একটা ঝড় হয়েছিল যেটার নাম হচ্ছে ডিটোয়া। এই ডিটোয়া ঝড়ের পর ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা দেশটার ওপর। তো শ্রীলঙ্কাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কে? ভারত সরকার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, এই যে অপারেশন সাগর বন্ধু এই টাইপের যে সমস্ত সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিয়েছে বা যে সমস্ত বলতে পারো যে মিশনগুলো চালু করা হচ্ছে সেইগুলোর নাম আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর কি, আর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বালিতে সাইক্লোন কবে হয়েছে এটা রিসেন্ট হয়েছে হয়তো, আমার অতটা খেয়াল নেই, মানে আমার অতটা নিউজটা আপডেটেড নয়, আমি একটু দেখে বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কোনো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি, বা কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বা ওয়ার্ল্ড ইনটেঞ্জিবল হেরিটেজ সাইটের নাম কি, সেইগুলো সম্পর্কেও কিন্তু আমাদের তথ্যগুলোকে জেনে নিতে হবে। এটা গ্রুপ ডিতে এসেছিল, বালি সাইক্লোন। আচ্ছা, একটু দেখে বলতে হবে আমাকে। আচ্ছা, আমি একবার দেখে নিচ্ছি, দাঁড়াও। বালি সাইক্লোন, হুম, 2025-এর শেষের দিকে বালি সাইক্লোন হয়েছিল, ঠিক আছে, সাউথ বালিতে ডিসেম্বর 2025-এ, ঠিক আছে। এবং এতে প্রায় প্রচুর মানুষজন ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এটা হয়েছে 2025-এর শেষের দিকে, ঠিক আছে, বালির যে সাইক্লোন। ঠিক আছে, বলো আর কিছু জানার আছে কোনো কিছু? তাহলে যেটুকু আমি বললাম সেটুকু বোঝা গেল তো কিভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে। ওকে, এইবার আমি একটা ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দেবো, সেই ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাতে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে সমস্তটাই বলা আছে, ঠিক আছে। তো জাস্ট আমি 1 মিনিট টাইম নিচ্ছি, তারপর সেই ওয়েবসাইটটা খুলে তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি।
ওকে, ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এটা একটু আমি সেভ করে নিই, না হলে একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি ওয়েবসাইটটা একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এক মিনিট। আচ্ছা, যেটা করতে হবে তোমাদেরকে, গুগলে যাবে, গুগলে গিয়ে তুমি লিখবে ব্যাংকিং সিএ। ঠিক আছে, ব্যাংকিং সিএ লেখার পর আড্ডা 247 দিয়ে দেবে। ঠিক আছে, ব্যাংকিং সিএ আড্ডা 247, এটাকে এন্টার করে দেবে। ঠিক আছে, এন্টার করার পর ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স 2026 ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে ব্যাংকের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ঠিকই, কিন্তু ব্যাংক ছাড়াও তুমি অন্যান্য আরো অনেক কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। ঠিক আছে, তো এর মধ্যে দেখো এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পুরো ইংলিশে দেওয়া আছে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, উইকলি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বরের 4টে উইকে 4টে কারেন্ট অ্যাফেয়ার্স, নভেম্বরের 4টে উইকে 4টে, অক্টোবরের 5টা, মানে বেশি উইক তার জন্য একটু 5টা বেশি পেয়ে যাচ্ছ, সেপ্টেম্বরের 4টে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া আছে। এর সাথে সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যদি তুমি চাও কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2025, ঠিক আছে, তো এখানে পুরো 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরপর পরপর চলে আসবে। যদি তুমি মান্থলি দেখতে চাও, মান্থলি এখানে ক্লিক করবে, এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফও পেয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডিসেম্বর মান্থ, এখনো জানুয়ারি শেষ হয়নি, জানুয়ারিটাও পেয়ে যাবে। এগুলো এসএসসি, রেল সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে। ব্যাংক, রেল, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য। এখানে শুধু তোমার ডিটেলস দিতে হয়, তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি। ঠিক আছে, হুইচ এক্সাম ইউ আর প্রিপেয়ারিং সেটা দিতে হয়, এনকোয়ারি সাবমিট করে দিলেই তুমি কিন্তু পুরো মান্থলি, উইকলি, ইয়ারলি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো পুরোটাই এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জায়গা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার। এই জায়গাটা থেকেও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়, বুকস অ্যান্ড অথারের জায়গাটা। তো বুকস অ্যান্ড অথারের মধ্যে যেগুলো রিসেন্ট বই প্রকাশ করা হয়েছে, যেমন এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু বুকস, অথার বা এই সমস্ত রিলেটেড যে জায়গাটা সেটা পেয়ে যাবে। দেখো প্রথমে এদিকে একটা স্ক্রল হচ্ছে, তো এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ বুকস অ্যান্ড অথার্স, এখানে যদি আমি ক্লিক করে দিই, নতুন যে সমস্ত বুকগুলো বেরিয়েছে, যেরকম দেখো বুকস অন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিলিজ বাই স্যানিটেশন ওয়ার্কার অ্যাট আন্ধ্রা ইউনিভার্সিটি। তো দেখো একটা নতুন বই বের করেছে কাদেরকে নিয়ে, যারা স্যানিটেশন ওয়ার্কার রয়েছে, তো তাদেরকে নিয়ে দ্রৌপদী মুর্মু রিলিজ করেছে স্যানিটেশন ওয়ার্কার অ্যাট আন্ধ্রা ইউনিভার্সিটিতে একটা নতুন বই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিলিজ করেছে। ঠিক আছে, তো দেখো হার্ট টাচিং অ্যান্ড সোশ্যালি মিনিংফুল ইনসিডেন্ট টুক প্লেস ইন বিশাখাপত্তনম, Andhra Pradesh, where a book on the life of President Draupadi Murmu was released by Laxmana, a human sanitation worker who cleans road at Andhra University. The book release happened and has gained an attention for its strong message of equality, dignity and labor and inclusiveness. ঠিক আছে, তো যেটা বলার বিষয়,
বুকের টাইটেলের নাম কি? টাইটেলের নাম হচ্ছে অগ্নি সারাসুল্লা বিকাশিঞ্চিকা কমলম দ্রৌপদী মুর্মু। তো দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি জীবন কাহিনীমূলক বই যেটা প্রকাশ করা হয়েছে এই লক্ষ্মণা বলে একজন ওমেন স্যানিটেশন ওয়ার্কার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ যার হাতে বইটা আছে, লক্ষ্মণা নামে একটি হিউম্যান স্যানিটেশন ওয়ার্কার যে আন্ধ্রা ইউনিভার্সিটির রোডকে ক্লিন করে, তো তার হাত দিয়ে কিন্তু এই ধরনের একটি বইকে প্রকাশ করা হলো। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট নিউজ এটা। নেক্সট যদি আমরা চলে আসি, গোয়া সিএম প্রমোদ সাওয়ান্ত লঞ্চের সেকেন্ড এডিশন, ঠিক আছে, গোয়া সিএম প্রমোদ সাওয়ান্ত, গোয়ার এখন যিনি চিফ মিনিস্টার রয়েছেন তার নাম হচ্ছে প্রমোদ সাওয়ান্ত, লঞ্চ দ্য সেকেন্ড এডিশন অফ দ্য অ্যাক্লিন বুক টাইটেল হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর, অথার বাই প্রেম প্রকাশ। তো প্রেম প্রকাশের হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর এই বইটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তুমি যদি এটার বাংলাও করে নিতে চাও সেটাও তুমি করে নিতে পারবে, ঠিক আছে। এখানে গিয়ে তুমি যদি জাস্ট ট্রান্সলেট জায়গায় ক্লিক করে দাও, এখানে কিন্তু গুগল ট্রান্সলেট ইজিলি গুগল ট্রান্সলেট করে দেবে। তো দেখো বাংলা হয়ে গেছে। 2026 সালের জানুয়ারি মাসে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর এই বইটার দ্বিতীয় সংস্করণের প্রকাশ করেছেন এবং প্রবীণ সাংবাদিক এবং এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI এর চেয়ারম্যান প্রেম প্রকাশ তিনি এই বইটা কিন্তু লিখেছেন। ওকে, 2025 সালের এপ্রিলে ভেটাস্টা পাবলিশিং প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত এই বইটির লক্ষ্য হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত অবহেলিত দিকগুলো রয়েছে সেই সমস্ত অবহেলিত দিকগুলো বা স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত কাহিনীগুলো প্রচারিত হয়নি সেভাবে সেই সমস্ত কাহিনীগুলোকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিহাস প্রেমী মানুষের কাছে এই হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর প্রেম প্রকাশের যে বইটা সেটা আর দ্বিতীয়বারের জন্য সংস্কার করে প্রকাশ করেছেন কে? গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তো এরকম ভাবে আমরা কিন্তু পড়তে পারি। বুঝতে পারলে? বলো, বোঝা গেছে? চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, প্রত্যেককে টাটা বাই বাই। স্যার স্কিল দুনিয়াতে পলাশ স্যার আর শতবিষা ম্যাডামের ক্লাসগুলো করি আমি আপনাদের থেকে, স্কিল দুনিয়াতে পলাশ স্যার আর শতবিষা ম্যাডামের ক্লাসগুলো করি আমি আমি আমাদের থেকে কেন করবো? ওটা তো ওনাদের প্ল্যাটফর্ম। ওনারা আগে আমাদের আড্ডা 24/7-এ কাজ করতেন, ঠিক আছে, মানে ওনারা আগে আমাদের আড্ডা 24/7-এর টিচার ছিলেন, কিন্তু ওনারা এখন অনেকদিন হলো, প্রায় বছর খানেক হতে যাচ্ছে, আড্ডা 24/7 প্ল্যাটফর্ম থেকে ওনারা বেরিয়ে গেছেন, ঠিক আছে। তো ওনারা কি কোনোভাবে বলেছেন তোমাকে যে আড্ডা 24/7-এরই এটা একটা প্ল্যাটফর্ম স্কিল দুনিয়া? একটু কনফার্ম করবে যদি এরকম কিছু বলে থাকেন। তাই বলেছেন? মানে এটা শিওর জয়দীপ তুমি যে স্কিল দুনিয়াতে ওনারা বলেছেন যে এটা একটা আড্ডা 24/7-এর আলাদা একটা প্ল্যাটফর্ম? আচ্ছা, না স্যার। আচ্ছা, তাহলে এরকম বললে কেন যে স্কিল দুনিয়াতে পলাশ স্যার শতবিষা ম্যাডামের ক্লাস? সেটা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওনারা আসলে আমাদের সাথে নেই, মানে আড্ডা 24/7 আলাদা, ওনারা আলাদা, ওনারা আড্ডা 24/7 আগে পড়াতেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা প্ল্যাটফর্ম, ঠিক 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 আছে। তো চলো সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা বাই বাই। কেমন লাগলো জানিও, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।